শিক্ষার্থীরা, কেমন আছো তোমরা? আমরা গত ক্লাসে আণবিক সংকেত করছিলাম, তাই না? আণবিক সংকেতের স্থূল সংকেত সম্পর্কে আলোচনা করছিলাম। তোমরা বাসায় দেখছো পারছো গুলো করতে? তো এখন আমরা আজকে রাসায়নিক বিক্রিয়া, রাসায়নিক সমীকরণ নিয়ে আলোচনা করব। রাসায়নিক বিক্রিয়া, রাসায়নিক সমীকরণ নিয়ে যখন আমরা আলোচনা করব, তাহলে আমাদের রাসায়নিক বিক্রিয়া কি সেই সম্পর্কে জানতে হবে, তাই তো? যদি আমরা কোনো রাসায়নিক বিক্রিয়ার কথা বলি, তাহলে রাসায়নিক বিক্রিয়াটা হলো রাসায়নিক বিক্রিয়া ও সমীকরণ। তাহলে দেখো, বিক্রিয়া যেহেতু বলতেছি, তার মানে কতগুলো পদার্থ পরস্পরের সাথে বিক্রিয়া করে, মানে যুক্ত হয়ে নতুন পদার্থ তৈরি করার যে পদ্ধতি, এটাকে আমরা বলতেছি বিক্রিয়া। অর্থাৎ যে কোনো রাসায়নিক পদার্থ, সে তরল, কঠিন, বায়বীয়, দুই বা ততোধিক রাসায়নিক উপাদান পরস্পরের সাথে যুক্ত হয়ে নতুন ধর্মের পদার্থ সৃষ্টি করার যে প্রক্রিয়াটা, এটাকে আমরা রাসায়নিক বিক্রিয়া বলতেছি। যেমন আমরা যদি বলি যে আমরা কার্বন একটা কঠিন পদার্থ, সেটা যদি অক্সিজেনের সাথে বিক্রিয়া করে, তাহলে অক্সিজেন হচ্ছে গ্যাস, কার্বন হচ্ছে কঠিন কঠিন পদার্থ। যদি নিজের ওই অক্সিজেন গ্যাস আর কার্বন পরস্পরের সাথে মিশ্রিত হয়ে নতুন একটা বৈশিষ্ট্যপূর্ণ যৌগ তৈরি করবে, কার্বন ডাই অক্সাইড। কার্বন ডাই অক্সাইড একটা গ্যাস। তারপরে দেখো একটা কঠিন পদার্থ একটা গ্যাসিয়াস পদার্থের সাথে বিক্রিয়া করে কার্বন ডাই অক্সাইড গ্যাস তৈরি করলো। তাহলে এটা একটা পদ্ধতি, যে পদ্ধতির মধ্যে নতুন একটি পদার্থ তৈরি হলো। এখন এটাকে আমরা বলবো রাসায়নিক বিক্রিয়া। এই রাসায়নিক বিক্রিয়ার মধ্যে যে পদার্থগুলো যুক্ত হয়, বিক্রিয়া করে, মানে অংশগ্রহণ করে, তাদেরকে আমরা বলবো বিক্রিয়ক। অর্থাৎ এগুলো হচ্ছে আমাদের বিক্রিয়ক, বিক্রিয়ক, তাই না? আর যেটা তৈরি করবে, যে পদার্থগুলো তৈরি করবে, সেই পদার্থগুলোকে বলবো আমরা উৎপাদ। তাহলে দেখো, আমাদের এখানে উৎপাদ হচ্ছে কার্বন ডাইঅক্সাইড একটা যৌগ, আর বিক্রিয়ক হচ্ছে দুইটা যৌগ, কার্বন এবং অক্সিজেন। তাহলে আমরা এইগুলোকে বলবো বিক্রিয়ক, এগুলোকে বলবো উৎপাদ। আর এটা মানে হচ্ছে যে কতগুলো বিক্রিয়ক নিজেদের মধ্যে বিক্রিয়া করে নতুন উৎপাদ তৈরি করবে, সেটা একটা উৎপাদও হতে পারে, আবার অনেকগুলো উৎপাদও হতে পারে। তাহলে এটা একটি রাসায়নিক বিক্রিয়া। রাসায়নিক সমীকরণ কখন হবে? যখন এই বিক্রিয়কগুলো কোন একটা তীর চিহ্ন অথবা সমান চিহ্ন, তীর চিহ্ন বা সমান চিহ্নের আগে লেখা হবে বিক্রিয়কগুলোকে, আবার সমান বা তীর চিহ্নের পরে যদি উৎপাদগুলো লেখে যে লেখা হয়, তাহলে এটাকে আমরা বীজগণিতের যে অঙ্কগুলো আছে সেই অঙ্কগুলোর মতো সমীকরণ বলতে পারি। তাকে আমরা এক্স প্লাস ওয়াই ইকুয়াল টু যদি 2 লিখি, তাহলে আমরা এটাকে একটা সমীকরণ বলি, বীজগাণিতিক সমীকরণ। কিন্তু ঠিক তেমনি ভাবে রাসায়নিক বিক্রিয়া, রসায়নের মধ্যে বিক্রিয়কগুলোকে তীর চিহ্নের আগে রেখে উৎপাদকে তীর চিহ্নের পরে লেখে, এই যে একটা সমীকরণ টাইপের, এখানে আমি অ্যারো চিহ্ন দিলাম অথবা সমান চিহ্ন, দুইটা ব্যবহার করা যায়। এটা আমরা বলবো কখন আমরা কোনটা ব্যবহার করব। তো তখন আমরা সেটাকে একটা সমীকরণ বলবো। তাহলে দেখা যাচ্ছে রাসায়নিক বিক্রিয়া আর রাসায়নিক সমীকরণ প্রায় একই কথা। রাসায়নিক সমীকরণটা হচ্ছে বিক্রিয়াটাকে যখন আমরা লিখে উপস্থাপন করি, সেটাই সমীকরণ হয়ে যাচ্ছে, সমীকরণ আকারে আমরা বলতে পারছি সেটা একটা রাসায়নিক বিক্রিয়া সমীকরণ, এটা একটা রাসায়নিক বিক্রিয়া। তো আশা করি তোমার বিষয়টা ক্লিয়ার, যে রাসায়নিক বিক্রিয়া ও সমীকরণ একই কথা। রাসায়নিক বিক্রিয়াকে প্রকাশ করার যে মাধ্যমটা, সেটা হলো রাসায়নিক সমীকরণ, ঠিক আছে? যেখানে অবভিয়াসলি তীর চিহ্ন অথবা সমান চিহ্ন থাকতে হবে, তার আগে বিক্রিয়ক থাকতে হবে, উৎপাদ থাকতে হবে।
তবে এখানে মনে রাখার বিষয়, বিক্রিয়ক একাধিক হতে পারে, বিক্রিয়ক একাধিক একটা হতে পারে, এক বা একাধিক একটা হতে পারে, একাধিক হতে পারে। উৎপাদ একটা হতে পারে, উৎপাদ একাধিক হতে পারে। যেমন আমরা যদি এখানে আমার বিক্রিয়ক হচ্ছে তোমার দুইটা, উৎপাদ হচ্ছে একটা। দেখো আমি যদি PCl5 নিই, মানে পটাশিয়াম ফসফরাস পেন্টাক্লোরাইড, এই ফসফরাস পেন্টাক্লোরাইডকে যখন আমরা তাপ দিব, এই অ্যারোসিনের জন্য তাপ চিহ্ন দিচ্ছে, যেটাকে ত্রিভুজ চিহ্ন বলে, আর ত্রিভুজ মানে তাপ দেওয়া হচ্ছে, তাপ দিব, তখন ফসফরাস ট্রাইক্লোরাইড আর ক্লোরিন গ্যাস তৈরি হবে। তার মানে এখানে উৎপাদ হচ্ছে দুইটা, বিক্রিয়ক হচ্ছে একটা। তাহলে বিক্রিয়ক একটা হতে পারে, উৎপাদ আবার এক বা একাধিক হতে পারে। কখনো কখনো কোনো কোনো বিক্রিয়ায় বিক্রিয়কও একটা হতে পারে, উৎপাদও একটা হতে পারে। তবে এক্ষেত্রে দেখা যায় যে এটা আমরা মনে রাখবো যে বিক্রিয়কও এক বা একাধিক হতে পারে, উৎপাদও এক বা একাধিক হতে পারে। তোমরা এতটুকু পর্যন্ত বুঝছো? আমার কথা বুঝে যাচ্ছে তোমাদের কাছে? তাহলে দেখো, আমরা রাসায়নিক বিক্রিয়া ও সমীকরণ সম্পর্কে ধারণা লাভ করলাম। এখন আমাদের যে বিষয়টা জানতে হবে সেটা হলো রাসায়নিক বিক্রিয়া বা সমীকরণ লেখার নিয়ম। আমি নিয়ম, তোমাদের বইতে নিয়মগুলো 126 পৃষ্ঠা আছে, তোমরা সেখান থেকে পড়ে নিও। আমি সবগুলো নিয়ম সংক্ষেপে বলে দিচ্ছি এক লাইন করে। যে প্রথমে আমাদের বিক্রিয়কগুলোকে অ্যারো চিহ্নের, সমান চিহ্নের বা অ্যারো চিহ্নের আগে লিখতে হবে, সমান চিহ্ন বা তীর চিহ্নের আগে লিখতে হবে বিক্রিয়কগুলোকে, এটার একটা নিয়ম। আর উৎপাদগুলোকে অ্যারো বা সমান চিহ্নের পরে লিখতে হবে, ঠিক আছে? আবার বিক্রিয়ক সমূহ বা যে আছে সেই বিক্রিয়ক সমূহের অবস্থান বলতে হবে। অবস্থান মানে কি? ধরো আমি কার্বন বললাম, কার্বন কি কঠিন, তরল, বায়বীয় নাকি জলীয়, এই কথাটা উল্লেখ করে দিতে হবে। যদি কঠিন হয় তাহলে তার ওইখানে ব্র্যাকেটে এস লিখবো, সলিড। হ্যাঁ, আর যদি গ্যাস হয় তাহলে আমরা ব্র্যাকেটে তার সামনে ছোট করে লিখে রাখবো গ্যাস, মানে জি। আর যদি আহ, তরল হয়, যে আমি এরকমটা লিখি না এখানে, যেমন আমরা লিখি হাইড্রোজেন গ্যাস যোগ অক্সিজেন গ্যাস, এটা একটা বিক্রিয়া। অক্সিজেন গ্যাস বিক্রিয়া করে হবে পানি H2O, এটা হচ্ছে লিকুইড, তরল। তাহলে তরল বোঝানোর জন্য আমরা কি লিখবো? তরল বোঝানোর জন্য আমরা এল লিখবো। তাহলে আমরা বলতে পারি পানি একটা লিকুইড পদার্থ, তাহলে এখানে আমরা লিখলাম। তাহলে আমাদের রুলস যেটা হচ্ছে যে ওই বিক্রিয়ক তথা উৎপাদের অবস্থা, ভৌত অবস্থাটা রিয়াকশন লেখার সময় লিখে নিতে হবে, ব্র্যাকেটে লিখে দিতে হবে। অর্থাৎ ওই যোগের লিখে সামনে সামনে দিয়ে ব্র্যাকেটে ওটাকে আইডেন্টিফাই করে দিতে হবে। এটা আমাদের একটা রুল ছিল। আমাদের আরেকটা রুলস আছে যে আমরা যে অ্যারো চিহ্ন ব্যবহার করলাম অথবা সমান চিহ্ন ব্যবহার করলাম, এই সমান চিহ্ন বা অ্যারো চিহ্নের উভয় পাশে বিক্রিয়ক এবং উৎপাদের টোটাল পরমাণুর সংখ্যা সমান থাকতে হবে। আমরা জানি পদার্থবিজ্ঞানে আমরা একটা কথা জানি যে শক্তি ধ্বংস নাই, সৃষ্টি নাই। ঠিক তেমনি ভাবে রসায়নে, রাসায়নিক বিক্রিয়ার ক্ষেত্রে আমাদের এই কথা মনে রাখতে হবে যে বিক্রিয়ার আগে যত রকম পরমাণু ছিল, যতগুলো পরমাণু ছিল, বিক্রিয়ার পরে ততটুকু পরমাণুই থাকবে। তাহলে আমরা কি বললাম? রাসায়নিক বিক্রিয়ার ক্ষেত্রে একটা ল আছে যে অ্যারোসিনের আগে যে বিক্রিয়কগুলো আছে, বিক্রিয়কগুলোর মোট পরমাণুর সংখ্যা উৎপাদের মোট পরমাণুর সংখ্যা সমান হতে হবে। আর এই সমান না হলে সেটাকে সমতা করে নিতে হবে। অর্থাৎ আমাদের এই সমীকরণটার ভিতরে উভয় পাশে কোনো কিছু এনে সমতা করে নিতে হবে। বীজগাণিতিক রাশির মধ্যে তোমরা যেমন x প্লাস ওয়াই ইজ ইকুয়াল টু 2x লেখো, তাহলে সেখানে কিন্তু সমতা করা আছে। এখানেও সমতা করতে হবে। আমরা সমতাটা কিভাবে করবো? সমতাটা আমাদের অবশ্যই ওই পরমাণুগুলো হিসাব করে নিতে হবে। তা আমি দুই একটা সমানতাকরণ দেখা দিচ্ছি, তোমরা ওই রকমটা করে ট্রাই করবা কিভাবে সমতা করা যায়। তো এক্ষেত্রে আমরা যে রিয়েকশন গুলো লিখলাম সেগুলোর মধ্যে সমতা করার চেষ্টা করি। আমি এখানে তিনটা রিয়েকশন লিখছি। তো তাহলে দেখো আমি প্রজেক্টটাতে আসি। হাইড্রোজেন দুইটা, অক্সিজেন দুইটা। হাইড্রোজেন দুইটা পরমাণু, অক্সিজেন দুইটা পরমাণু, মানে একটা অণু, অক্সিজেনের একটা অণুতে অক্সিজেনের পরমাণু দুইটা, হাইড্রোজেনের একটা অণুতে হাইড্রোজেনের পরমাণু হচ্ছে দুইটা, তৈরি করলো কি H2O। তাহলে সেখানে, তাহলে সেখানে দেখো, এখানে হাইড্রোজেন আছে কয়টা? দুইটা। অক্সিজেন আছে কয়টা? দুইটা। আর পানি এখানে আছে কয়টা? একটা অণু। তাহলে দেখো এই হাইড্রোজেন এক অণুর মধ্যে হাইড্রোজেন পরমাণু আছে দুইটা। আর বিক্রিয়ার পরে হাইড্রোজেন পরমাণু কয়টা আছে পানির মধ্যে? দুইটা, H2, মানে দুইটা আছে। তাহলে আমাদের হাইড্রোজেনের অসুবিধা নেই, হাইড্রোজেন ঠিক আছে। এবার দেখো অক্সিজেন, অক্সিজেন এখানে আছে কয়টা? দুইটা। বিক্রিয়ার আগে বিক্রিয়কে দুইটা অক্সিজেন পরমাণু আছে।
দুইটা অক্সিজেন পরমাণু, আমি অণু বলি না, অণু হলে একটা অণু, কিন্তু পরমাণু আছে দুইটা, অক্সিজেন পরমাণু দুইটা। বিক্রিয়ার পরে অক্সিজেন কয়টা আছে? একটা। তার মানে পরমাণু একটা কমে গেছে। আমাদের কথা ছিল যে আমাদের বিক্রিয়ার আগে এবং পরে কোনো পরমাণু ধ্বংস বা সৃষ্টি হবে না, নতুন যৌগ তৈরি হবে, কিন্তু পরমাণুর সংখ্যা মানে পরিবর্তন হবে না, ঠিক থাকতে হবে। তো আমাদের স্যার এখানে অক্সিজেন পরমাণু দুইটা হতেই হবে, কারণ আমাদের বিক্রিয়ার আগে দুইটা অক্সিজেন পরমাণু ছিল, বিক্রিয়ার পরে এখন অক্সিজেন একটা হয়ে গেল। তার মানে আমরা এটা কিভাবে ব্যালেন্স করব? আমরা দেখো এই H2O এর আগে যদি একটা 2 লিখে দেই, H2 এর আগে যদি আমরা 2 লিখে দেই, তাহলে কিন্তু দুইটা অক্সিজেন পরমাণু বোঝাবে। তার মানে আমাদের অক্সিজেন পরমাণুর ব্যালেন্স হয়ে গেল, অর্থাৎ বিক্রিয়ার আগের অক্সিজেন পরমাণু বিক্রিয়ার পরের অক্সিজেন পরমাণু সমান হয়ে গেল। বিক্রিয়ার আগের অক্সিজেন পরমাণু বিক্রিয়ার পরের অক্সিজেন পরমাণু আমি এখানে 2 দিলে সমান হয়ে গেল। কিন্তু আমাদের এখন বিষয় চিন্তা করতে হবে যে আমি অক্সিজেনের না সমান করে ফেললাম, হাইড্রোজেনটা কি সমান আছে কিনা। এখন দেখো হাইড্রোজেন কয়টা হয়ে গেল আবার, আমি অক্সিজেন সমান করতে গিয়ে কি করে ফেললাম, এখানে 2 দিয়ে দিলাম। এখন দেখো হাইড্রোজেন এখানে আগে ছিল 2টা, পাশে আছে 2, তাহলে 2 দুগুণে 4, তার মানে হাইড্রোজেন হয়ে গেল 4টা। বিক্রিয়ার পরে হাইড্রোজেন 4টা হয়ে গেল, বিক্রিয়ার আগে হাইড্রোজেন কয়টা আছে? 2টা। তাহলে আমাকে কি করতে হবে? বিক্রিয়াতেও 2 দিয়ে দিতে হবে। তাহলে কত হবে দেখো, এখানে 2 দিয়ে দিলে 2 দুগুণে 4, তার মানে আমার হাইড্রোজেন পরমাণু এখন 4টা হয়ে গেল। তাহলে বিক্রিয়ার আগে এবং পরে দুই জায়গায় হাইড্রোজেন পরমাণুর সংখ্যা সমান থাকলো। আলটিমেটলি অক্সিজেনও সমান হয়ে গেল, হাইড্রোজেনও সমান হয়ে গেল। তাহলে H2 প্লাস O2 বিক্রিয়া করে যে পানি হয়, সেখানে সমতা করার জন্য আমরা কি করব? অবভিয়াসলি অক্সিজেনের পানির মলিকুলের সাথে 2 দিতে হবে, আর হাইড্রোজেনের সাথে 2 দিতে হবে, তাহলে তারা কি হয়ে যাবে? সমতা হয়ে যাবে। আর এই সমতা যখন হয়ে যাবে, তখন তোমরা অ্যারো চিহ্নের পরিবর্তে, যদি তোমরা সমতা করে ফেলো, তাহলে অ্যারো চিহ্নের পরিবর্তে তোমরা সমান চিহ্ন ব্যবহার করতে পারবা। যদি সমতা করা হয়ে থাকে তাহলে অ্যারো চিহ্নের পরিবর্তে সমান চিহ্ন ব্যবহার করা যাবে। যদি সমতা না করো, মানে এরকম করে পরমাণু সংখ্যা সমান না করো, তাহলে সমান চিহ্ন দেওয়া যাবে না। খেয়াল রাখতে হবে সমান চিহ্ন এবং অ্যারো চিহ্ন একই অর্থ মিন করে, শুধুমাত্র পার্থক্য হচ্ছে তখনই যখন আমি বিক্রিয়ক ও উৎপাদের পরমাণুর সংখ্যা সমান করে ফেলবো, তখন আমাদেরকে সমান চিহ্ন দিতে পারবো। আর যদি না করি তাহলে অ্যারো চিহ্ন ব্যবহার করতে হবে। তবে এক্ষেত্রে একটা মজার বিষয় হচ্ছে, যদি তুমি সমতা করিয়েও ফেলো, করে ফেলার পরেও তুমি ইচ্ছে করলে সমান চিহ্ন না দিয়ে অ্যারো চিহ্ন ব্যবহার করতে পারবা। তাহলে দেখা যাচ্ছে আমি সমতা করছি কিন্তু কনফিউশনে আছি হবে কি হবে না, সেজন্য যদি সমান চিহ্ন দিয়ে ফেলো রিয়েকশনটা কেটে ফেলবে, রিয়েকশন ভুল। সেজন্য তোমরা কি করবে, সমতা করার পরেও অ্যারো চিহ্ন দিবা, সমতা করা ছাড়াও অ্যারো চিহ্ন দিবা। আর যদি আবার শিওর থাকো না সমতা করে ফেলছো, তাহলে তখন তোমরা কি করতে পারো, সমান চিহ্ন কনফিডেন্টলি ব্যবহার করতে পারো। তো আমাদের সমতা করার জন্য যে প্রসেসটা আমি দেখালাম, পানি তৈরির জন্য হাইড্রোজেন আর অক্সিজেন পরমাণু, সেটা তো আমরা দেখলাম। ঠিক এখন দেখো উপরে যেটা কার্বন আর অক্সিজেন যুক্ত কার্বন ডাইঅক্সাইড হয়ে গেছে, তো সেখানে কি সমতা করা আছে কিনা। দেখো বিক্রিয়ার আগে কার্বন আছে একটা, বিক্রিয়ার পরে কার্বন আছে একটা, অক্সিজেন আছে দুইটা, অক্সিজেন আছে দুইটা, তার মানে অটোমেটিকলি উপরে যে প্রথম বিক্রিয়াটা, সেই বিক্রিয়াটা সমতা করা আছে। আমাদের এই ছাড়া এখানে এক্সট্রা করে কোনো কিছু দিয়ে, অর্থাৎ আগে পরে কিছু দিয়ে সমতা করা লাগবে না। এরপরে আমাদের আর একটা বিক্রিয়া নিচে ছিল, দেখো ফসফরাস পেন্টাক্লোরাইড আর বিভাজিত হয়ে ফসফরাস ট্রাইক্লোরাইড ক্লোরিন তৈরি করলো। তো আমরা এখানে দেখি ক্লোরিন এখানে হচ্ছে 5টা, আর এখানে ফসফরাস হচ্ছে একটা। বিক্রিয়ার পরে ক্লোরিন কিন্তু 5টাই আছে, এখানে 3টা এখানে 2টা, তার মানে 5টা, আর ফসফরাস আছে একটা। তার মানে দেখা যাচ্ছে যে এখানেও সমতা করা আছে। আমাদের এখানে অণুগুলোর আগে কোনো ধরনের সংখ্যা ব্যবহার করা লাগবে না সমতা করার জন্য, আমরা এখানে অ্যারো চিহ্ন সমান চিহ্ন দুইটাই ব্যবহার করতে পারবো। তো আমাদের রাসায়নিক বিক্রিয়া করার জন্য অবভিয়াসলি সমতা করতে হবে। আমরা আরেকটা বিক্রিয়া দেখি সমতা করার জন্য তোমাদের বোঝার সুবিধার্থে। ম্যাগনেসিয়াম নাইট্রেট, MgNO3 2, এটাকে বলা হয় ম্যাগনেসিয়াম নাইট্রেট। এই ম্যাগনেসিয়াম নাইট্রেটকে যখন আমরা তাপ দিব, তখন আমরা যে পদার্থগুলো পাবো, ম্যাগনেসিয়াম অক্সাইড, হ্যাঁ, তারপরে পাবো আমরা নাইট্রোজেন ডাইঅক্সাইড। কি পাবো? নাইট্রোজেন ডাইঅক্সাইড। তারপরে আমরা পাবো অক্সিজেন গ্যাস। ঠিক আছে, আমাদের এখানে অবস্থান লিখতে হবে, যেমন নাইট্রোজেন ডাইঅক্সাইড এটা হচ্ছে গ্যাস, অক্সিজেন হচ্ছে গ্যাস, ব্র্যাকেটে গ্যাস লিখবো, ম্যাগনেসিয়াম অক্সাইড হচ্ছে কঠিন পদার্থ, তাহলে সেই জন্য আমরা সলিড লিখবো এস,
আর এখানে ম্যাগনেসিয়াম নাইট্রেট সলিড মানে কঠিন পদার্থ S থাকবে। এখন আমরা যেহেতু এই রিঅ্যাকশনের এখানে অ্যারো চিহ্ন আছে, আমরা এখানে এটা সমতা করতে পারি কিনা দেখি। আমাদের আগে চিন্তা করতে হবে যে বিক্রিয়ার মধ্যে কোন পরমাণু কয়টা কয়টা করে আছে, সেটা আমাকে আগে শিওর হয়ে নিতে হবে। যেমন দেখো ম্যাগনেসিয়াম এখানে একটা, এখানে ম্যাগনেসিয়াম একটা, এখানে হ্যাঁ ঠিক আছে, ম্যাগনেসিয়াম আপাতত প্রথম অবস্থায় বাহ্যিকভাবে ঠিক আছে। অক্সিজেন দেখো এখানে ভিতরে ব্র্যাকেটের ভিতরে অক্সিজেন আছে 3টা, বাইরে আছে 2টা, তাহলে 3 দুগুণে কত 6। তাহলে অক্সিজেন পরমাণু আছে কয়টা 6টা। আমার ওই পাশে অক্সিজেন পরমাণু কয়টা আছে আমাদের দেখতে হবে। অক্সিজেন পরমাণু এখানে আছে 2টা, এখানে আছে 2টা, এখানে আছে একটা। তার মানে আমাদের অক্সিজেন পরমাণু ওই পাশে আছে 5টা, আর এই পাশে অক্সিজেন পরমাণু আছে 6টা। তার মানে আমাদের অক্সিজেন পরমাণুর মধ্যে অমিল রয়েছে, ইয়ে নাই, ব্যালেন্স করা নাই। আর নাইট্রোজেন পরমাণুর দিকে যদি আমরা তাকাই, নাইট্রোজেন ভিতরে আছে একটা, বাইরে ব্র্যাকেট দিয়ে লিখছি 2, তার মানে নাইট্রোজেন পরমাণু আছে এখানে 2টা, আর ওইখানে নাইট্রোজেন পরমাণু আছে একটা। তাহলে দেখো আমি যদি নাইট্রোজেন পরমাণু একটা আর ওইখানে 2টা, তার মানে নাইট্রোজেন পরমাণুর মধ্যে মিল দেখতেছি, আবার অক্সিজেন পরমাণুর মধ্যে আমরা মিল দেখতেছি না। তাহলে এক্ষেত্রে আমাদের সমতা করার জন্য একটু কমপ্লিকেটেড হয়ে যায়। কমপ্লিকেটেড হয়ে যায় কেন? আমাদের এখানে দেখো অক্সিজেন পরমাণু এখানে হচ্ছে আমাদের 6টা, আর ওইখানে হয়ে গেছে 5টা। তাহলে আমরা একটা কাজ করতে পারি, এখানে 5টা অক্সিজেন পরমাণু, এখানে তো আছে 6টা, আমরা যদি এখানে 2 দিয়ে দেই, এখানে আমরা যদি 2 দিয়ে দেই, দেখো এখানে যদি 2 দেই, এখানে তো একটা যোগ আছে, তাহলে এখানে 2 দিলে অক্সিজেন কয়টা হয়ে যায় দেখো। অক্সিজেন এখানে হচ্ছে 2 দিলাম, মনে করো এই পাশে 2 দিলাম, তাহলে এখানে অক্সিজেন অলরেডি আগে থেকে আছে 6টা, 6 আর 2 হয়ে গেছে 12টা। আর ওই পাশে আমাদের অক্সিজেনটা আমরা হিসাব করব। এখানে ম্যাগনেসিয়াম কয়টা হলো, ম্যাগনেসিয়াম হয়ে গেছে 2টা, তাহলে ওই পাশে ম্যাগনেসিয়াম আছে কয়টা, একটা। আমি ম্যাগনেসিয়ামের এখানে একটা টিপি, তাহলে এখানে ম্যাগনেসিয়ামের আগে যখন আমি 2 দিয়ে দিলাম, তাহলে ম্যাগনেসিয়াম হয়ে গেল 2টা, ম্যাগনেসিয়াম ব্যালেন্স হয়ে গেল। কিন্তু অক্সিজেন দেখো, অক্সিজেন এখানে আছে 2টা, ম্যাগনেসিয়ামের কাছে 2 দেওয়ার কারণে অক্সিজেন 2টা, মাঝখানে হচ্ছে 2টা, ওই পাশে হচ্ছে 2টা, তাহলে কয়টা হলো 6টা। আমার আরো লাগবে কয়টা, আরো 6টা লাগবে। তার মানে আমি যদি এখানে দেখো, এখানে আমি 4 দেই, এখানে যদি 4 দেই, তাহলে 4 দুগুণে 8, অক্সিজেন এখানে 8টা হয়ে যাচ্ছে, এখানে 2টা 9 10, আর ওইখানে 2 11 12টা, তার মানে অক্সিজেন ব্যালেন্স হয়ে গেল। এবার দেখো নাইট্রোজেনটাকে ব্যালেন্স করতে হবে। নাইট্রোজেন এখানে আছে 2টা, N2 মানে 2টা, পাশে আবার 2, তার মানে 2 দ্বারা গুণ করতে হচ্ছে 4টা। আর এখানে অলরেডি আমি যখন অক্সিজেন ব্যালেন্স করার জন্য নাইট্রোজেনের সাথে 2 দিয়ে দিলাম, তখন আমাদের নাইট্রোজেন হয়ে গেল 4টা, তার মানে নাইট্রোজেনও ব্যালেন্স আকারে থাকলো। এভাবে আমরা আমাদের প্রথম প্রথম আমাদের একটু কষ্ট হয়ে যাবে, কারণ এগুলো সমতা করার জন্য একবার 2 দিব 3 দিব দিয়ে দিয়ে হিসেব করে নিতে হবে। তবে আমরা এভাবে করে এটা সমাধানটা করে নিতে পারবো। এটা একটু কঠিন ছিল, আমি সেজন্য এটা আলোচনা করে দিলাম। এরকম করে বাকিগুলো তোমরা যদি নর্মালি 2 বা অক্সিজেন কার্বন নাইট্রোজেন পরমাণুগুলো হিসাব করে করে নিতে পারবে। তবে তোমাদের মুখ্য বিষয় হচ্ছে তোমরা চেষ্টা করবে প্রথমেই অক্সিজেন গুলো এবং হাইড্রোজেন গুলো হিসাব করে নেওয়ার জন্য, তাহলে দেখা যাবে যে সহজেই সমতাটা করতে পারবে। তো আমাদের সমতা করার কনসেপ্টটা আমরা একটু এখন আপাতত এটুকু পর্যন্ত রাখি। আমাদের পরের টপিকটা হচ্ছে আমরা লিখলাম, মনে করো রাসায়নিক বিক্রিয়াগুলো লিখলাম, রাসায়নিক বিক্রিয়াগুলো লিখে রাসায়নিক বিক্রিয়াগুলো সমতা করে নিলাম। করে নেওয়ার পরে সেখান থেকে আমরা কিছু মূল ধারণা পাবো। অর্থাৎ আমাদের এই অধ্যায়ের মূল যে রসায়নটা ছিল সেটা ছিল মোলার রসায়ন, অর্থাৎ আমাদের মূল মূল হচ্ছে পরিমাণগত হিসাব করার জন্য। তো আমাদের রাসায়নিক বিক্রিয়াও আমাদের অনেকটা বড় ধরনের আমাদের হেল্প করে থাকে। তো তোমরা একটা আরেকটা রিঅ্যাকশন আমরা যদি লিখি, দেখো ওটা তো আমি সমতা করে দিচ্ছি, আর ওটার সাথে আমরা যে কনসেপ্টটা পাবো Na2CO3, এটার নাম হচ্ছে সোডিয়াম কার্বনেট। Na2CO3 এটার নাম হচ্ছে সোডিয়াম কার্বনেট যোগ HCl হাইড্রোক্লোরিক অ্যাসিড বিক্রিয়া করে তৈরি করবে সোডিয়াম ক্লোরাইড NaCl প্লাস পানি H2O প্লাস কার্বন ডাইঅক্সাইড। তাহলে দেখো সোডিয়াম কার্বনেটকে যখন আমরা হাইড্রোক্লোরিক অ্যাসিডের সাথে বিক্রিয়া করাচ্ছি, তখন সোডিয়াম ক্লোরাইড পানি এবং কার্বন ডাইঅক্সাইড উৎপন্ন হলো। এখন আমরা এই বিক্রিয়াটাকে একটু সমতা করতে চেষ্টা করি।
তাহলে তোমরা দেখো এখানে প্রথমে সোডিয়াম আছে দুইটা, কার্বন একটা, অক্সিজেন তিনটা, ওই পাশে কার্বন একটা, অক্সিজেন তিনটা আছে অলরেডি। তারপরে হাইড্রোজেন দুইটা, এখানে হাইড্রোজেন একটা, এখানে ক্লোরিন একটা, এখানে ক্লোরিন একটা, কিন্তু এখানে সোডিয়াম হয়ে গেল দুইটা। তাহলে আমাদের এই যেহেতু একটা ডিফারেন্স হয়ে গেছে, তাহলে আমাদের সোডিয়ামটা কিভাবে ব্যালেন্স করা যায়? সোডিয়াম এখানে দুইটা, আমরা এই পাশে দুই দিয়ে দেই, তাহলে দেখবো যে সোডিয়াম দুইটা ঠিক হয়ে গেল। তাহলে সোডিয়াম দুইটা পেলাম। এখন সোডিয়ামকে ব্যালেন্স করতে গিয়ে দেখো ক্লোরিন আবার দুইটা হয়ে গেছে, তাহলে ক্লোরিনকে আবার কিভাবে ব্যালেন্স করা লাগে? এখন আমি দেখো এই ক্লোরিন তো আছে এই পাশে, এখানে এখানে ক্লোরিনের আগে আবার দুই দিয়ে দিলাম, তাহলে ক্লোরিন দুইটা হয়ে গেল। এখন ক্লোরিন দুইটা করতে গিয়ে হাইড্রোজেন আবার কয়টা হয়ে গেল? দুইটা হয়ে গেল। দেখো ওই পাশে হাইড্রোজেন অলরেডি দুইটাই আছে, তার মানে আমাদের এখানে এখন সমস্ত পরমাণুগুলোর বিক্রিয়ার আগে এবং পরে সমতা হয়ে গেছে। তাহলে এটাও আমাদের রাসায়নিক বিক্রিয়ার সমতাকরণের যে প্রক্রিয়াগুলো, সেই প্রক্রিয়ার মাধ্যমে আমরা কিছু আইডিয়া বা ধারণা পাবো। তোমরা আরেকটা সহজ রিয়েকশন লেখো, দেখো না, H2 প্লাস O2 সমান সমান আমরা বিক্রিয়া করে পাইছিলাম তখন পানি H2O। সেখানেও সমতা আমরা করছিলাম, আমরা বলছিলাম এখানে 2 দিব আর এখানে 2 দিব। এখন এই যে রাসায়নিক সমতাকৃত সমীকরণ, এই সমীকরণের সাথে আমাদের মোলের যে সম্পর্কটা, সেটা হলো মোল ও রাসায়নিক সমীকরণ। মোল ও রাসায়নিক সমীকরণ, অর্থাৎ আমরা এখান থেকে একটা ধারণা পাবো। কি ধারণা পাবো? দেখো আমরা আগে বলে নিছিলাম মোল হচ্ছে এক মোল পদার্থ বলতে তোমরা কি বুঝো? আমরা আগে পড়ছিলাম এই অধ্যায় শুরুর দিকে, এক মোল পদার্থ মানে আমি এক মোল হাইড্রোজেন। কেউ একজন বলো এক মোল হাইড্রোজেন বলতে আমি কি বুঝি? এক মোল হাইড্রোজেন বলে কি বুঝবো? পারবে কেউ বলতে এক মোল হাইড্রোজেন বলতে আমি কি বুঝবো? ঠিক আছে, তোমরা ভুলে গেছো যেহেতু দেখো এক মোল হাইড্রোজেন মানে হচ্ছে, হাইড্রোজেনের আণবিক ভর কত? 1 গুণন 2 সমান সমান হচ্ছে 2 গ্রাম। তার মানে এক মোল হাইড্রোজেন মানে হচ্ছে 2 গ্রাম। এবং আমরা সেখান থেকে আরো ধারণা পাই অ্যাভোগাড্রো সংখ্যক আছে অণু, তারপর 22.4 লিটার তার আয়তন, আমরা এগুলো বলছিলাম তাই না? তাহলে এক মোল হাইড্রোজেন মানে হচ্ছে ওই পদার্থের আণবিক ভরের সমপরিমাণ গ্রামের হিসাব, তাই না? তাহলে এখন এখানে এই যে বিক্রিয়াটা হাইড্রোজেন অক্সিজেনের সাথে বিক্রিয়া করে পানি তৈরি হয়, এখানে আমরা এই ধারণাটাই পাবো যে এখানে দেখো হাইড্রোজেনের সাথে 2 আছে, অক্সিজেনের সাথে কিছু নাই মানে 1, আর এখানে পানির সাথে কত আছে? 2 আছে। তাহলে আমরা এই তথ্য পাই যে 2 মোল হাইড্রোজেন গ্যাস 1 মোল অক্সিজেনের গ্যাসের সাথে বিক্রিয়া করে 2 মোল পানি উৎপন্ন করে। অর্থাৎ রাসায়নিক বিক্রিয়া আমাকে যে মোল কনসেপ্ট বা মোল ধারণাটা দিয়ে দেয়, সেটা হলো যে এই রিঅ্যাকশনটা অবশ্যই সমতা করতে হবে, সমতা করার পরে আমরা এই ধারণাটা পাবো, সমতা করার আগে পাবো না। তার মানে আমাদের মোল এবং রাসায়নিক সমীকরণ নিয়ে যখন কোনো ম্যাথ প্রবলেম সমাধান করতে হবে, তখন অবভিয়াসলি আমাদেরকে সমীকরণটা আগে সমতা করে নিতে হবে। তারপর আমরা সেখান থেকে সিদ্ধান্ত নিতে পারবো যে হ্যাঁ 2 মোল অক্সিজেন 1 মোল অক্সিজেনের সাথে এখানে 1 মোল অক্সিজেনের সাথে বিক্রিয়া করলে যদি 2 মোল অক্সিজেন 2 মোল হাইড্রোজেন আর 1 মোল অক্সিজেন বিক্রিয়া করা কোনো পাত্রে, তাহলে সেখান থেকে 2 মোল পানি উৎপন্ন হবে। এটা চিরন্তন সত্য কথা। অর্থাৎ রিঅ্যাকশন এটাই আমাদেরকে বলে দিচ্ছে মোল ধারণার কনসেপ্টের সাথে সমন্বয় করে। ঠিক একই কনসেপ্ট আমরা এখানে বলতে পারি, আমরা যদি 2 মোল মানে এখানে 2 আছে, 2 মোল ম্যাগনেসিয়াম নাইট্রেট, 2 মোল ম্যাগনেসিয়াম নাইট্রেট কি যখন আমরা তাপ দিব, তখন সেখানে 2 মোল ম্যাগনেসিয়াম অক্সাইড, 2 মোল ম্যাগনেসিয়াম অক্সাইড তৈরি হবে, 4 মোল নাইট্রোজেন ডাই অক্সাইড তৈরি হবে, আর 1 মোল অক্সিজেন উৎপন্ন হবে। এটা এটা একেবারে রিঅ্যাকশন থেকে আমরা যেটা সিদ্ধান্তটা পাচ্ছি সেটা। আবার এখানে দেখো দ্বিতীয় রিঅ্যাকশন আমরা কি বলতে পারি? আমরা দ্বিতীয় রিঅ্যাকশন বলতে পারি 1 মোল সোডিয়াম কার্বনেট, 1 মোল সোডিয়াম কার্বনেট 2 মোল হাইড্রোক্লোরিক অ্যাসিডের সাথে বিক্রিয়া করে 2 মোল সোডিয়াম ক্লোরাইড লবণ, 1 মোল পানি, 1 মোল কার্বন ডাই অক্সাইড উৎপন্ন করতে পারবে। তাহলে এভাবে একটা রিঅ্যাকশন থেকে 1 মোল পদার্থ বা কত মোলের সাথে বিক্রিয়া করবে, বা কত মোলের সাথে বিক্রিয়া করে কত মোল পদার্থ উৎপন্ন করবে, এই ধারণাটা আমরা পেতে পারি। সেক্ষেত্রে একটা কাজ করি, আমরা আমরা শুধুমাত্র কি মোল ধারণাটাই কি পাবো নাকি আরো অনেক ধারণা পেতে পারি? দেখো আমি যদি এই রিঅ্যাকশনটাকে গেস করি, মনে করো পানির যে রিঅ্যাকশনটা লিখলাম, হাইড্রোজেন
যোগ অক্সিজেন বিক্রিয়া করে হলো H2O। এখন সমতা করা কি আছে আমাদের? সমতা করা নাই, তাহলে আমি সমতা করে নিলাম। সমতা করতে হলে অবভিয়াসলি আমাকে এখানে 2 দিতে হবে আর এখানে 2 দিতে হবে। দেখো আমি এখন সমতা করে নিলাম। এখন এখান থেকে আমি কি বলতে পারবো? এখান থেকে বলতে পারবো 2 মোল অক্সিজেন হাইড্রোজেন, 2 মোল হাইড্রোজেন, 1 মোল 1 মোল অক্সিজেন। আর উৎপন্ন হবে কয় মোল পানি? 2 মোল পানি। তাহলে দেখো এখানে আমি 2 মোল হাইড্রোজেন পাচ্ছি, 1 মোল অক্সিজেন, 2 মোল পানি। তার মানে আমরা এই রিঅ্যাকশন থেকে সমাধাকিত সমীকরণ থেকে বলতে পারি 2 মোল হাইড্রোজেন গ্যাস 1 মোল অক্সিজেন গ্যাসের সাথে বিক্রিয়া করবে এবং কমপ্লিটলি বিক্রিয়া করার পর 2 মোল পানি তৈরি করবে। আমরা আরো ধারণা পেতে পারি। দেখো 1 মোল হাইড্রোজেন মানে এই পাশে দেখি 1 মোল হাইড্রোজেন মানে হচ্ছে 1 গুণন 2। কারণ হাইড্রোজেন হাইড্রোজেন পারমাণবিক ভর হচ্ছে 1 আর এখানে হাইড্রোজেন হচ্ছে 2টা, তাহলে 1 গুণন 2 মানে কত গ্রাম? 2 গ্রাম। তাহলে এখন 1 মোলে যদি 2 গ্রাম হয় তাহলে 2 মোলে কত হবে? 2 গুণন 2 গ্রাম। আবার এখানে দেখো অক্সিজেনের 1 মোল মানে হচ্ছে 32 গ্রাম, 16 গুণন 2। তাহলে এটা হচ্ছে তার আণবিক ভর। 16 গুণন 2 হচ্ছে তার আণবিক ভর, দ্যাট মিন্স কত? 32 গ্রাম। যেহেতু 32 গ্রাম, ঠিক আছে। আর এখানে হাইড্রোজেন হাইড্রোজেন গ্যাস 2 মোল, তাহলে মানে 1 মোলে হচ্ছে 2 গ্রাম আর 2 মোলে হবে 4 গ্রাম। তাহলে 4 গ্রাম অক্সিজেন হাইড্রোজেন 32 গ্রাম অক্সিজেনের সাথে বিক্রিয়া করে পানি তৈরি করবে 2 মোল। এখন পানি 2 মোল তৈরি করলে 1 মোল পানি মানে কত গ্রাম সেটা আমাদের বাইর করতে হবে। দেখো 1 মোল পানি মানে H2O, H2O এর মানে আমরা 1 গুণন 2 যোগ 16, তাই না? তাহলে হচ্ছে 18 গ্রাম। 1 মোল হাইড্রোজেন মানে হচ্ছে 18 গ্রাম, 1 মোল পানি মানে হচ্ছে 18 গ্রাম। তাহলে আমাদের 2 মোল পানি সমান সমান কয় গ্রাম হবে? 1 মোলে তো 18 গ্রাম আসতেছে, তাহলে 2 মোলে হবে 2 গুণন 18 গ্রাম। তার মানে আমরা পাচ্ছি এখানে পানির 1 মোলের জন্য হচ্ছে 18, তাহলে 2 মোলের জন্য হচ্ছে 18 দুগুণে 36 গ্রাম। তাহলে এবার দেখো আমরা যদি মোল হিসাব থেকে বা গ্রাম হিসাবে যাই তাহলে আমরা এটা বলতে পারবো যে 4 গ্রাম হাইড্রোজেন গ্যাস 32 গ্রাম অক্সিজেন গ্যাসের সাথে সম্পূর্ণরূপে বিক্রিয়া করে 36 গ্রাম পানি উৎপন্ন করতে পারবে। তাহলে আমাদের আমাদের এই যে রিঅ্যাকশন কনসেপ্ট থেকে আমরা মোল কনসেপ্ট পেয়ে যাব, মোল ধারণাটা পেয়ে যাব, আমরা গ্রাম ধারণাটা পেয়ে যাব। এখন আমরা যদি বলি না আমরা এখান থেকে এই অণুর সংখ্যার ধারণা পেতে চাই, মানে আমরা যেহেতু জানি 1 মোল সমান সমান অ্যাভোগাড্রো সংখ্যা, তাহলে দেখো যদি সেটাই হিসাব করতে যাই তাহলে আমাদের এখানে হাইড্রোজেন হচ্ছে 2 মোল, তাহলে হাইড্রোজেন 2 মোলে কতটি হয়? কতটি হাইড্রোজেন অণুকে বোঝায়? 1 মোল হাইড্রোজেন মানে হচ্ছে অ্যাভোগাড্রো সংখ্যাটি। অ্যাভোগাড্রো সংখ্যাকে স্যাররা Na দ্বারা সংক্ষেপে Na দ্বারা প্রকাশ করি, NaT। তাহলে NaT মানে হচ্ছে 6.02 ইনটু 23, 6.02 ইনটু 10 টু দি পাওয়ার 23টি বুঝি, তাই না? তাহলে এখন এখানে কয় মোল আছে তাহলে বলতে পারবো 2 গুণন এই 6.02 ইনটু 23 10 টু দি পাওয়ার 23টি গুণ করলে যা পাই পাবো 3। তাহলে এখানে আমরা এটাকে এত বড় সংখ্যা না লিখে Na দ্বারা প্রকাশ করতেছি 2NaT। 2NaT হাইড্রোজেন গ্যাসের অণু। 1 মোল অক্সিজেন মানে হচ্ছে NaT, মানে অ্যাভোগাড্রো সংখ্যাটি। আর এখানে 2 মোল পানি মানে হচ্ছে 2 ইনটু NaT। অর্থাৎ আমি যদি অণু সংখ্যা হিসাব করতে যাই তাহলে আমরা বলতে পারবো 2NaT হাইড্রোজেন অণু NaT অণুর সাথে বিক্রিয়া করে, NaT অক্সিজেন অণুর সাথে বিক্রিয়া করে 2 NaT অর্থাৎ 2 গুণন অ্যাভোগাড্রো সংখ্যাটি পানির অণু তৈরি করবে। তো আমরা 3টে কনসেপ্ট আমাদের সবথেকে বেশি প্রয়োজন হবে আমাদের গ্রাম কনসেপ্টটা এবং মোল কনসেপ্টটা। সংখ্যা কনসেপ্টও আমাদের হয়তো বা লাগতে পারে ম্যাথ করার সময়। তো আমরা এখন দেখি এই যে আমাদের সমীকরণ থেকে আমরা যে কনসেপ্টটা পেয়ে গেলাম, এই কনসেপ্ট থেকে কিছু গাণিতিক প্রবলেম সলভ করা যেতে পারে। এর আগে তোমরা একটা কাজ করো, আমাকে আরেকটা রিঅ্যাকশনের মধ্যে আমরা মোল কনসেপ্ট কি পাই সেটা একটু আমরা দেখি। কার্বন এবং অক্সিজেনের মধ্যে যে বিক্রিয়াটা হয়, কার্বন প্লাস অক্সিজেন বিক্রিয়া করে হবে কার্বন ডাই অক্সাইড। এটা বিক্রিয়াটা সমতা করা আছে কিনা? হ্যাঁ, বিক্রিয়াটা সমতা করা অটোমেটিকলি আছে, তো আমাদের কিছু করতে হবে না সমতা করার জন্য। এখন এখান থেকে আমরা কি কি মোল কনসেপ্ট পেতে পারি বা কি মোল ধারণা পেতে পারি। দেখো এখানে কার্বন পরমাণু আছে কত মোল? এখানে সংখ্যা নাই,
তাহলে 1 মোল অক্সিজেন পরমাণু রাখো, কোনো সংখ্যা নেই, তাহলে 1 মোল কার্বন ডাই অক্সাইড রাখো, কোনো সংখ্যা নাই, 1 মোল। তাহলে আমরা কি বলতে পারি? 1 মোল কার্বন, 1 মোল অক্সিজেন আর 1 মোল কার্বন ডাই অক্সাইড। 1 মোল কার্বন মানে কত গ্রাম? 12 গ্রাম কার্বন। আর 1 মোল অক্সিজেন মানে হচ্ছে কত গ্রাম? 32 গ্রাম কার্বন। আর 1 মোল কার্বন ডাই অক্সাইড মানে হচ্ছে, তোমরা হিসাব করো, কার্বন হচ্ছে 12, অক্সিজেন হচ্ছে 16, 16 গুণন 2, টোটাল আছে 44 গ্রাম। ঠিক আছে? তাহলে আমরা এই দিক থেকেও এই ধারণাটা পেতে পারি, যে এটা বলতে পারি 12 গ্রাম কার্বন 32 গ্রাম অক্সিজেনের সাথে বিক্রিয়া করে 44 গ্রাম কার্বন ডাই অক্সাইড গ্যাস উৎপন্ন করতে পারে। তাহলে আমরা দেখো, এবার এখান থেকে যে ম্যাথ কোশ্চেন গুলো বা গাণিতিক প্রবলেম গুলো আমরা চিন্তা করব, সেটা হলো, তোমাকে যদি কেউ জিজ্ঞেস করে যে ধারণা জিজ্ঞেস করলো, মনে করো তোমাকে অক্সিজেন কার্বনকে পোড়াতে বলছে, অর্থাৎ অক্সিজেন দ্বারা কার্বনকে দহন করা হয়, পোড়ানো বলা হয়। এখন আমাকে আমরা কার্বনের দহন বিক্রিয়া থেকে, কার্বনের দহন বিক্রিয়া তো এটা, কার্বনের দহন বিক্রিয়া থেকে আমরা এটা পাবো। দহন বিক্রিয়া থেকে আমরা এই ধারণাটাও পেয়ে যাচ্ছি যে 12 গ্রাম কার্বন পোড়াতে কয় গ্রাম অক্সিজেন লাগে? 32 গ্রাম অক্সিজেন লাগে। আর কয় গ্রাম কার্বন ডাই অক্সাইড উৎপন্ন হয়? 44 গ্রাম কার্বন ডাই অক্সাইড উৎপন্ন হয়। যদি মোলে বলো, তাহলে 1 মোল কার্বনকে পোড়াতে 1 মোল অক্সিজেন প্রয়োজন হয়। আর সেই পোড়ানোর পরে যে উৎপাদ তৈরি হচ্ছে কার্বন ডাই অক্সাইড, সেখানে 1 মোল কার্বন ডাই অক্সাইড উৎপন্ন হবে। এই যে এই ধারণাটা আমরা রিঅ্যাকশন থেকে পেলাম, এই ধারণাটাকে আমরা ব্যবহার করে আমরা কিছু গাণিতিক প্রবলেম করি। দেখো, যদি কোশ্চেন আসে বা কেউ জিজ্ঞেস করলো যে, আমি উপরে লিখি, তোমরা খাতা লিখে রাখো। মনে করো কেউ জিজ্ঞেস করলো 50 গ্রাম 50 গ্রাম কার্বনকে পোড়ালে 50 গ্রাম কার্বনকে পোড়ালে কত গ্রাম অক্সিজেন প্রয়োজন হবে? কত গ্রাম অক্সিজেন প্রয়োজন হবে? 50 গ্রাম কার্বনকে পোড়াতে কত গ্রাম অক্সিজেন প্রয়োজন হবে? আমাদের যদি এই কোশ্চেন কখনো জিজ্ঞেস করা হয়, বলা হয়, বা কেউ আমাকে জিজ্ঞেস করলো, হ্যাঁ ঠিক আছে, আপনি বলেন তো দেখি, কার্বন 50 গ্রাম কার্বনকে পোড়াতে গেলে কত গ্রাম অক্সিজেন লাগবে? আমরা তো জানি কার্বনকে পোড়ানোর জন্য অক্সিজেন প্রয়োজন হয়। তাহলে 50 গ্রাম কার্বনকে পোড়ানোর জন্য কত গ্রাম অক্সিজেন প্রয়োজন? এই কোশ্চেনের অ্যান্সার করতে হলে আমাদেরকে আগে লিখতে হবে রাসায়নিক বিক্রিয়াটি কার্বনের দহন বিক্রিয়াটি হলো, কার্বনের দহন বিক্রিয়াটি আমরা লিখলাম, বা সংশ্লিষ্ট রাসায়নিক বিক্রিয়াটি। প্রশ্নের মধ্যে যে উদ্দীপকের মধ্যে যে প্রশ্ন আছে, সেটা সংশ্লিষ্ট রাসায়নিক বিক্রিয়াটি আমরা লিখলাম। বিক্রিয়া লেখার পরে নিচে দিয়ে সমতা করার পরে যে কনসেপ্ট আমরা পাচ্ছি, 1 মোল 1 মোল 1 মোল, তারপর 12 গ্রাম 32 গ্রাম 40 গ্রাম লিখে নিব। লিখে নেওয়ার পর এখন আমাদেরকে এই সমীকরণ থেকে যে ধারণাটা আমরা পাচ্ছি, দেখো তো, আমাদের সমীকরণ বলতেছে 12 গ্রাম কার্বনকে পোড়াতে কত গ্রাম অক্সিজেন লাগে বলো তো? সমীকরণ থেকে আমরা কি পাচ্ছি? 32 গ্রাম। তাহলে 12 গ্রাম কার্বনকে পোড়াতে যদি 32 গ্রাম অক্সিজেন প্রয়োজন হয়, এটা স্বতঃসিদ্ধভাবে প্রমাণিত। তাহলে 50 গ্রাম কার্বনকে পোড়াতে কতটুকু অক্সিজেন লাগবে আমরা তাহলে বাড়ি করে ফেলতে পারবো না? ঐকিক নিয়ে বের করে ফেলতে পারবো। কিভাবে লিখবো আমরা? 12 গ্রাম কার্বন পোড়াতে বা দহন করতে 12 গ্রাম কার্বন পোড়াতে অক্সিজেন প্রয়োজন, অক্সিজেন প্রয়োজন কত গ্রাম? 32 গ্রাম। ওটা আমরা মুখস্থ লিখি নাই স্যার, ওটা আমরা সমীকরণ থেকে বের করে নিছি। অর্থাৎ আমাদের টিচাররা প্রশ্নের মধ্যে বিক্রিয়া দিবে না, কিন্তু মুখে বলে দিতে পারে। সেখান থেকে সংশ্লিষ্ট বিক্রিয়াটা খুঁজে বের করে নিতে হবে, বের করে তারপর সেখান থেকে মোল কনসেপ্টটা এনে, গ্রাম কনসেপ্টটা এনে, তারপরে আমরাও কিক নির্ণয় করতে হবে। 12 গ্রাম কার্বন পোড়াতে অক্সিজেন প্রয়োজন হয় 32 গ্রাম। অতএব 1 গ্রাম কার্বন পোড়াতে অক্সিজেন প্রয়োজন হয় 32 ভাগ 12 গ্রাম। হ্যাঁ, আর আমাদের যেহেতু প্রশ্নের মধ্যে ওরা জিজ্ঞেস করলো 50 গ্রামের জন্য কত লাগবে, 50 গ্রাম কার্বন পোড়াতে অক্সিজেন প্রয়োজন হবে 32 গুণন 50 ভাগ 12, এত গ্রাম আমরা যত পাবো। ক্যালকুলেটারে দেখো তো কত আসে, 32 গুণন 50 ভাগ 12 দিলে।
133.33 গ্রাম। তাহলে আমরা দেখো বের করে ফেলতে পারলাম 50 গ্রাম কার্বনকে যদি সম্পূর্ণভাবে পুরাই ফেলতে হয়, মানে পুরোটা কার্বনগুলো সবগুলো যদি পুরাতে হয়, অবভিয়াসলি সেখানে 133.33 গ্রাম পরিমাণ অক্সিজেন লাগবে। এটা হলো আমাদের সমীকরণ থেকে প্রাপ্ত হিসাব নিকাশ, যে গাণিতিক সমীকরণ থেকে। তো আমরা দেখো এই রিঅ্যাকশনটাই, এখান থেকে আমি কিন্তু আরো কোশ্চেন করতে পারি। সেই কোশ্চেনগুলো কি, 50 গ্রাম কার্বনকে পুরাতে কত গ্রাম অক্সিজেন প্রয়োজন হয় জিজ্ঞেস করলাম। আমি এটা জিজ্ঞেস না করে যদি এটা জিজ্ঞেস করি 50 গ্রাম কার্বন থেকে কত গ্রাম কার্বন ডাইঅক্সাইড উৎপন্ন হবে, যদি কোশ্চেন করা হয়, এখন কোশ্চেনটা একই রিঅ্যাকশনটা দিচ্ছি, বললো 50 গ্রাম কার্বনকে পোড়াতে কত গ্রাম অক্সিজেন প্রয়োজন হয়, ওটা জিজ্ঞেস না করে বলা হয় 50 গ্রাম কার্বন থেকে 50 গ্রাম কার্বন থেকে 50 গ্রাম কার্বন থেকে কত গ্রাম উৎপাদ পাওয়া যাবে, কত গ্রাম উৎপাদ পাওয়া যাবে। উৎপাদ বলতে এখানে কি, রিঅ্যাকশনের মধ্যে আমরা জানি কার্বনকে পোড়ালে উৎপাদ হয় কার্বন ডাইঅক্সাইড, অথবা বললো না টিচার ডাইরেক্টলি কার্বন ডাইঅক্সাইড কতটুকু পাওয়া যাবে, বললো উৎপাদ কতটুকু পাওয়া যাবে, 50 গ্রাম কার্বন থেকে কত গ্রাম উৎপাদ পাওয়া যাবে। তাহলে বলো তো এটা কিভাবে করতে হবে আমাদেরকে, দেখি কি ধরনের কনসেপ্ট আছে আমাদের। আমাদের তখনও কিন্তু রিঅ্যাকশনের এই কনসেপ্টটা লিখে নিতে হবে, অর্থাৎ বিক্রিয়া, সংগঠিত বিক্রিয়া, মোল কনসেপ্ট, গ্রাম গ্রাম কনসেপ্টটা লিখে নিতে হবে। সেখান থেকে আমরা আইডিয়া করতে হবে। দেখো আমাদের কি, আমরা সমীকরণ থেকে কি বলতে পারি, সমীকরণ থেকে বলতে পারি 12 গ্রাম কার্বন কতটুকু পরিমাণ কার্বন ডাইঅক্সাইড উৎপন্ন করছে, 12 গ্রাম কার্বন থেকে আমরা কতটুকু পরিমাণ কার্বন ডাইঅক্সাইড পাচ্ছি, আমাদের সমীকরণ কি বলে। পারবে না তোমরা বলতে, দেখা যাচ্ছে তো। 12 গ্রাম কার্বন থেকে, সমীকরণ থেকে দেখো না, আমরা কি বলতে পারি, 12 গ্রাম কার্বন থেকে আমরা কার্বন ডাইঅক্সাইড পাচ্ছি কয় গ্রাম, 44 গ্রাম। তাহলে আমরা এখন লেখাটা ভাবে লিখবো যে 12 গ্রাম কার্বন থেকে কার্বন ডাইঅক্সাইড পাই, 12 গ্রাম কার্বন থেকে কার্বন ডাইঅক্সাইড পাওয়া যায় 44 গ্রাম। তাহলে দেখো 12 গ্রাম কার্বন থেকে আমরা কার্বন ডাইঅক্সাইড পাবো 44 গ্রাম, 1 গ্রাম থেকে পাবো কত, 44/12। আর আমাদের 50 গ্রামের জন্য যদি আমরা হিসাব করতে চাই, তাহলে আমরা পাচ্ছি 44 গুণন 50/12 গ্রাম। তাহলে আমাদের 44 গুণন 50/12 দিলে আমরা পাচ্ছি 183 গ্রাম, 183.33 গ্রাম। তার মানে আমরা যে 50 গ্রাম কার্বন থেকে যদি আমাদের উৎপাদ কি পরিমাণ পাওয়া যাবে জিজ্ঞেস করে, তাহলে সেটা আমরা ক্যালকুলেট করতে পারলাম, 183.33 গ্রাম কার্বন ডাইঅক্সাইড পাওয়া যাবে। তো এরকমই সিমিলার প্রবলেম যে আমাদের বইতে অনেকগুলো আছে, তো 130 পৃষ্ঠা 131 পৃষ্ঠার মধ্যে ঠিক একই সিস্টেমের আমাদের কোশ্চেনগুলো দেওয়া আছে ম্যাথমেটিক্যাল গাণিতিক প্রবলেমগুলো সমাধান করার জন্য। তো সেখান থেকে
তোমরা এগুলো প্র্যাকটিস করবা। আমি একটা এখান থেকে জায়গা দিচ্ছি, যেমন আছে ম্যাগনেসিয়ামের একটা প্রশ্ন আছে 131 পৃষ্ঠায়। পাঁচ গ্রাম ম্যাগনেসিয়াম ধাতু, প্রশ্নটা হচ্ছে 5 গ্রাম ম্যাগনেসিয়াম ধাতু কত গ্রাম অক্সিজেনের সাথে বিক্রিয়া করে কত গ্রাম অক্সিজেনের সাথে বিক্রিয়া করে ম্যাগনেসিয়াম অক্সাইড উৎপন্ন করবে। আমাদের প্রশ্ন হচ্ছে 5 গ্রাম ম্যাগনেসিয়াম ধাতু কত গ্রাম অক্সিজেনের সাথে বিক্রিয়া করে ম্যাগনেসিয়াম অক্সাইড উৎপন্ন করবে। তাহলে এক্ষেত্রে আমরা সমাধান করার সময় আগের মতো আমাদের কি করতে হবে, এই যে বিক্রিয়ার মধ্যে যে প্রশ্নের মধ্যে যে প্রশ্নটা সম্বলিত যে বিক্রিয়াটি আছে সেই বিক্রিয়াটি লিখতে সংশ্লিষ্ট বিক্রিয়াটা কি হবে বলতো? ম্যাগনেসিয়াম ধাতুকে পড়াতে বলছে, তাহলে ম্যাগনেসিয়াম ধাতু কত গ্রাম অক্সিজেনের সাথে বিক্রিয়া। আমরা আগে দেখি ম্যাগনেসিয়াম অক্সিজেনের সাথে বিক্রিয়া করলে কি হবে। ম্যাগনেসিয়াম অক্সিজেনের সাথে বিক্রিয়া করলে ম্যাগনেসিয়াম অক্সাইড উৎপন্ন হয়। হ্যাঁ, এখন এই বিক্রিয়াটাকে আবার সমতাও করে নিতে হবে। দেখো আমাদের সমতা আছে কিনা দেখি, না থাকলে আমাদের করে নিতে হবে। ম্যাগনেসিয়াম আছে একটা, এখানে ম্যাগনেসিয়াম একটা, অক্সিজেন এখানে হচ্ছে 2টা, এখানে অক্সিজেন হয়ে গেছে আবার একটা। তার মানে আমি যদি পাশে 2 দিয়ে দেই তাহলে অক্সিজেন 2টা হয়ে গেল। এখন অক্সিজেন 2টা হয়ে যাওয়ার কারণে ম্যাগনেসিয়াম আবার কয়টা হয়ে গেছে? 2টা হয়ে গেছে। তার মানে এই পাশে আবার আমরা 2 দিব, তাহলে দেখো ম্যাগনেসিয়াম ব্যালেন্স হয়ে গেল, অর্থাৎ বিক্রিয়াটা সমতা হয়ে গেছে। এখন এই বিক্রিয়াটা সমতা থেকে আমরা ওই যে আগের মতো কী ধারণা পেতে পারি? 2 মোল অক্সিজেন, 2 মোল ম্যাগনেসিয়াম, 1 মোল অক্সিজেন আর 2 মোল ম্যাগনেসিয়াম অক্সাইড, তাই না? আর গ্রামে যদি আমরা হিসাব করি তাহলে ম্যাগনেসিয়ামের আণবিক ভর হচ্ছে কত? ম্যাগনেসিয়ামের আণবিক ভর হচ্ছে 24 গ্রাম, ঠিক আছে? ম্যাগনেসিয়ামের আণবিক ভর হচ্ছে 24। তাহলে ম্যাগনেসিয়ামের আণবিক ভর 24, তার মানে 1 মোল ম্যাগনেসিয়াম মানে হচ্ছে 24 গ্রাম। 2 মোল ম্যাগনেসিয়াম মানে কয় গ্রাম হবে? 48 গ্রাম হবে। আর আমরা আগেই জানি 1 মোল অক্সিজেনের পরিমাণ হচ্ছে 32 গ্রাম, তাহলে এখানে 1 মোলই আছে, তাহলে 32 গ্রাম। আর ম্যাগনেসিয়াম অক্সাইড ওটারটা বাইর করতে হবে। ম্যাগনেসিয়াম হচ্ছে 24 আর অক্সিজেন হচ্ছে 16, তার মানে অক্সিজেন 24 আর 16 যোগ করলে হচ্ছে 40 গ্রাম। আর যেহেতু পাশে 2 মোল আছে, তার মানে 2 মোলের জন্য হচ্ছে 40 দুগুণে 80 গ্রাম। তাহলে দেখো আমরা গ্রাম কনসেপ্টও আমরা এখান থেকে নিয়ে নিলাম, আমাদের যেটা ইউজ হয় আমরা সেটা ব্যবহার করব। এখন আমাদের প্রশ্ন হচ্ছে 5 গ্রাম ম্যাগনেসিয়াম ধাতু কত গ্রাম অক্সিজেনের সাথে বিক্রিয়া করে। সমীকরণ থেকে আমরা কি পাচ্ছি? সমীকরণ থেকে পাচ্ছি 48 গ্রাম ধাতু, 48 গ্রাম ম্যাগনেসিয়াম ধাতু। সমীকরণ বলতেছে 48 গ্রাম ম্যাগনেসিয়াম ধাতু অক্সিজেনের সাথে বিক্রিয়া করে হচ্ছে কয় গ্রাম? 32 গ্রাম অক্সিজেনের সাথে। তাহলে আমাদের ওই আগের অঙ্কের মধ্যে এখন আমরা ঐকিক নিয়মে করে ফেলতে পারবো, অর্থাৎ আমরা গুছিয়ে লিখবো যে প্রশ্ন যেভাবে চাচ্ছে 48 গ্রাম ম্যাগনেসিয়াম ধাতু বিক্রিয়া করে 32 গ্রাম অক্সিজেনের সাথে, 32 গ্রাম অক্সিজেনের সাথে। তাহলে এবার আমরা এখান থেকে ঐকিক করে ঐকিক নিয়ে 5 গ্রাম এটা বের করে নিলে পারবো। 1 গ্রাম ম্যাগনেসিয়াম ধাতু বিক্রিয়া করে 32/48 গ্রাম ডট। আর আমাদের 5 গ্রামের জন্য পাবো কত? 5 গ্রাম ম্যাগনেসিয়াম ধাতু বিক্রিয়া করে 5 গুণন 32 ডিভাইডেড বাই 48 এত গ্রাম অক্সিজেনের সাথে। আমরা এখানে কাজ করে পাচ্ছি 32কে 5 দিয়ে গুণ করে দাও, ভাগ 48
3.33 গ্রাম 3.33 গ্রাম অক্সিজেনের সাথে। তার মানে আমাদের যে জিনিসটা জানতে চাইছে সেটা আমরা পেয়ে গেছি যে 5 গ্রাম অক্সিজেন ম্যাগনেসিয়াম ধাতু বিক্রিয়া করার জন্য অক্সিজেন লাগবে 3.33 গ্রাম। তাহলে আমরা বলতেই পারি যে হ্যাঁ, ম্যাগনেসিয়াম 5 গ্রাম ম্যাগনেসিয়াম বিক্রিয়া করবে কত গ্রামের সাথে? 3.33 গ্রাম অক্সিজেনের সাথে বিক্রিয়া করবে। ঠিক একই কোশ্চেন, একই ফর্মুলেশনের আগের মতোই কোশ্চেন যদি এরকম করে 2 গ্রাম ম্যাগনেসিয়াম ধাতু কত গ্রাম ম্যাগনেসিয়াম অক্সাইড উৎপন্ন করবে, তাহলে সেক্ষেত্রে তোমরা কি লিখবা? 48 গ্রাম থেকে উৎপন্ন হয় 80 গ্রাম, একে কত? 2 গ্রামের জন্য কত? আবার যদি বলে যে 10 গ্রাম ম্যাগনেসিয়াম অক্সাইড উৎপন্ন করতে কত গ্রাম ম্যাগনেসিয়াম লাগবে, মানে প্রশ্নটা ঘুরাই বললো 10 গ্রাম ম্যাগনেসিয়াম অক্সাইড উৎপন্ন করতে কত গ্রাম ম্যাগনেসিয়াম লাগবে, সেক্ষেত্রে আমরা কি লিখবো? সেক্ষেত্রে লিখবো যে 80 গ্রাম ম্যাগনেসিয়াম অক্সাইড উৎপন্ন করতে ম্যাগনেসিয়াম ধাতু লাগে 48 গ্রাম। এক গ্রাম করতে কত লাগবে, আর 10 গ্রামের কথা জিজ্ঞেস করলে 10 গ্রাম করলে কত লাগবে। অর্থাৎ এই ম্যাথগুলি তোমাদের বইতে দেওয়া আছে, এই কনসেপ্টটা ব্যবহার করে আমরা এই ধরনের ম্যাথগুলো করতে পারবো। তোমরা এইগুলো বাসায় প্র্যাকটিস করবা। আরেকটা হচ্ছে অণু দিয়ে যদি জিজ্ঞেস করা হয়, যেমন এরকম একটা ম্যাথ এখানে আছে, দেখো আমি ওটা একটু দেখাই দিই, এরপরে আমরা লিমিটিংয়ে যাবো। লিমিটিংয়ে আগামী ক্লাসে পড়াবো আমরা। যেমন আমাদের একটা কোশ্চেন হচ্ছে 5টি নাইট্রোজেন অণু থেকে 5টি নাইট্রোজেন অণু থেকে 5টি নাইট্রোজেন অণু থেকে কতটি অ্যামোনিয়া অণু পাওয়া যাবে? কতটি অ্যামোনিয়া মানে NH3 অ্যামোনিয়া অণু পাওয়া যাবে? পাওয়া যাবে 5টি নাইট্রোজেন অণু থেকে কতটি অ্যামোনিয়া অণু পাওয়া যাবে। তাহলে এখন আমাদের এই অ্যামোনিয়া তৈরির, নাইট্রোজেন থেকে অ্যামোনিয়া তৈরির রাসায়নিক বিক্রিয়াটা বা সংশ্লিষ্ট যে বিক্রিয়াটা, সেই বিক্রিয়াটা জানা লাগবে। আমরা এই ক্ষেত্রে এই বিক্রিয়াটা জানার জন্য আমরা সংশ্লিষ্ট বিক্রিয়া লিখব। সংশ্লিষ্ট বিক্রিয়া, দেখো নাইট্রোজেনের সাথে যে অ্যামোনিয়া তৈরি, তোমরা এই বিক্রিয়াটা না জানলে এইভাবে দেখে নাও। অ্যামোনিয়া তৈরি হচ্ছে, তো এখানে হাইড্রোজেনের সাথে সাধারণত নাইট্রোজেন বিক্রিয়া করে অ্যামোনিয়া তৈরি করে, নাইট্রোজেন প্লাস হাইড্রোজেন বিক্রিয়া করে হয় অ্যামোনিয়া। তো নাইট্রোজেন আর হাইড্রোজেন বিক্রিয়া করে অ্যামোনিয়া। আমাদের এখানে আবার একই বিষয়ে আমাদের সমতা করে নিতে হবে। সমতা আছে, করা আছে কিনা দেখি আমরা। সমতা করা নাই, এখানে নাইট্রোজেন আছে 2টা, এখানে নাইট্রোজেন আছে 1টা। তাহলে আমি যদি এখানে 2 দিয়ে দেই, তাহলে হাইড্রোজেন হয়ে গেলে এখানে আবার 6টা, কিন্তু আমার হাইড্রোজেন এ পাশে আছে 2টা, তাহলে আমি এখানে দিব 3, তাহলে 3 দুগুণে 6, অর্থাৎ হাইড্রোজেন ব্যালেন্স হয়ে গেল। সমতা করা শেষ। নাইট্রোজেন 1 মোল, হাইড্রোজেন 3 মোল, আর অ্যামোনিয়া হচ্ছে 2 মোল। এখন আমাদের তো এখানে প্রশ্নের মধ্যে কিন্তু মোল দেয় না, গ্রামও দেয় না, প্রশ্নের মধ্যে দিচ্ছে কি অণুর সংখ্যা, কয়টি অণু। তাহলে এক্ষেত্রে আমরা দেখো, আমরা এখানে লিখতে পারি 1 মোল, এখানে হচ্ছে 3 মোল, আর এখানে হচ্ছে 2 মোল। এখন আমরা দেখো 1 মোল নাইট্রোজেন মানে, আমি তখন কিছুক্ষণ আগে পড়ানো মাঝখান দিয়ে বলছিলাম 1 মোল নাইট্রোজেনে কতটি অণু হয়? 1 মোল নাইট্রোজেনে NAT অণু হয়। NAT মানে হচ্ছে অ্যাভোগাড্রো সংখ্যা, NAT 1 মোলে। 3 মোলে কতটি হয়? 3 গুণন NAT। তারপরে উৎপাদ বলছে 2 মোল, 2 মোলে কতটি হয় অ্যামোনিয়া? 2 মোলে হয় 2 গুণন NAT। ঠিক আছে, 2 NAT, 3 NAT, আর এখানে NAT। আমরা এটা সমীকরণ থেকে নিয়ে নিলাম। এবার আমাদের প্রশ্ন হলো 5টি নাইট্রোজেন অণু থেকে কতটি অ্যামোনিয়া পাওয়া যাবে? 5টা থেকে কয়টা পাওয়া যাবে? আমরা এখানে কি পাচ্ছি তাহলে? আমরা এখানে নাইট্রোজেন পাচ্ছি NAT, আর অ্যামোনিয়া পাচ্ছে কয়টি? 2 NAT, তাই না? তাহলে আমরা এখন এভাবে লিখতে পারি, তো আমাদের যদি 5টির জন্য বাইর করতে হবে, আমরা লিখব NAT নাইট্রোজেন অণু থেকে অ্যামোনিয়া পাওয়া যায়, অ্যামোনিয়া পাওয়া যায় 2 NAT, 2 NAT। অতএব
একটি নাইট্রোজেন অণু থেকে অ্যামোনিয়া পাওয়া যায় 2Na ভাগ NAT। আবার যেহেতু আমার এখানে 5টি নাইট্রোজেন অণুর কথা বলা হয়েছে, তাহলে 5টি নাইট্রোজেন অণু থেকে অ্যামোনিয়া পাওয়া যায় 2Na গুণন 5 উপরে যাবে আর নিচে হবে NaT। তাহলে আমি এখানে NA কেটে দেই, আর 5 দুগুণে তাহলে হচ্ছে 10টি। তাহলে দেখো আমরা গ্রাম বা মোল কনসেপ্টের হিসাব ছাড়াও কিন্তু অণুর সংখ্যাও হিসাব করতে পারতেছি যে 5টা নাইট্রোজেন পরমাণু নিলাম, সেখান থেকে আমরা অ্যামোনিয়া তৈরি করব। কয়টা অ্যামোনিয়া তৈরি হবে? 10টা অ্যামোনিয়া তৈরি হবে, মানে 10 অণু অ্যামোনিয়া তৈরি হবে। ঠিক একইভাবে যে আমি যেভাবে করলাম মূল কনসেপ্ট থেকেও তোমরা অণুর কনসেপ্টের অঙ্কগুলো করতে পারো। আশা করি আমি যে প্রশ্নগুলোর কথা বললাম এগুলো তোমরা পারবা, একইভাবে ভাষায় প্র্যাকটিস করবা। বা তোমাদের বইয়ের মধ্যে 129 পৃষ্ঠায় 130 পৃষ্ঠায় সমস্যা 5 সমস্যা 2 সমস্যা এরপরে একটা দেওয়া আছে, তারপরে পৃষ্ঠায় আছে তোমাদের সমস্যা আরেকটা দেওয়া আছে 5টি, যেটা করে দিলাম। কাজের মধ্যে আরেকটা দেওয়া আছে। এই 5-6টা ম্যাথ তোমরা করে নিও। আর স্যার যেগুলো করে দিলাম বা বোর্ডের মধ্যে এগুলো তো থাকবেই। বাড়ির কাজ হিসাবে যে ম্যাথগুলো করে দিলাম সেগুলো প্র্যাকটিস করবা, সমাধা করার জন্য আগের কনসেপ্টগুলো পড়বা। একটু ডিগ্রি থাকুক, আমরা নেক্সট ক্লাসে লিমিটিং বিক্রিয়ক সম্পর্কে ধারণা দিব, এরপর অধ্যায়টা কমপ্লিট করতে পারবো। তোমরা সবাই ভালো থাকো।